প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন। সিরিয়াসলি শোনায় না, তুমি একটা নম্বরের জন্য এভাবে ছুটে এসেছো? তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সবসময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিয়ে চুমু খাবে তা না, উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটা চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয়না, ও আমার বন্ধু অনিকেত। ও পেশায় ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসেছো? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়ালে। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে ৩,০০০ টাকা বের করে নয়নের হাতে গুজে দিয়ে বলে। বেড সিটের দাম। আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে, তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসেছে? আম্মু এসেছে। উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। শুনুন, বলো। এভাবে বলো, বললে কি বলবে? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শোনোয় না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বইয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার, তাই তো? এক কাজ করতে পারবেন? কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভারের হার্টের সার্জারি করে সব বদ ড্রাগ আর জেদগুলোকে বের করে দেবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। প্রিয়ভাবে চোখ রাঙিয়ে ডক্টর বাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখায় হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বড়ের সাথে ঝামেলা করব, উল্টাপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে আর আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও। আমার হাতে সময় নেই। হ্যাঁ, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শুনোয় না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগে অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, এসি 87 টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলা থাকুক। কথাটা শেষ করে দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবে তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে, মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না? কথার মাঝে কথা জমতে থাকুক। আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে, ও তো কাজে যাচ্ছে, এটাই ওর পেশা। ফিরে চল, সময় হলে আবার তোর কাছে আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না। আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে জ্বলছি আগুনকে, হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি সদ্য ফোটা কলি, আমি ছড়ে যাওয়া ফুল। কিভাবে খুঁজবো তোমাতে কুল? ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল লোকটা একটু ভালো না। আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন, এত কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর। এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে এর ঢুকতেই সৈকত সাহেব, লাবিবের বাবা, বলেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা আমার একার না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা তোমার মা বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়ে গলায় ঝুলে পড়লে কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে।
মুখ ফুটে বলার আগে সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। মেয়েটার কি দোষ বলো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে। একদম চুপ করো তুমি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয় না। আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের একজন মেয়ে এই জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছো। এই মেয়ের বংশ পরিচয় কি তোমার? তা আদৌ বংশ পরিচয় আছে তো, নাকি সাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে। না, নয়না স্থির হতে পারছে না। পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্নারে। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেবো এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো ফেলে দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করলো। সেখানে গান বাজছে, সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে না। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, পিতা তুমি কার সাথে কথা কও? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিতা। সে তো বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করবো রে আপিতা? আমি কার্টুন দেখবো, সর তুই। তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না, আর আপিতা বলবি না। আপিতা তুই, আপিতা তুই, আপিতা। চুপ করবি? করবো না চুপ, তুই কি করবি? চিনিস আমার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুচো না মুচো না। বলেই নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কপাল কুঁচকে বলে, আমার সাথে এমন করেছিস, দেখিস তোর সাথে আমি কি করি আপিতা। রুমে এসে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নের মাথায় হাত বুলিয়ে বলে, বাহিরে যাবি? চল আমরা ফুচকা খেয়ে আসি। সত্যি? সত্যি। নয়নার তবু মন ভালো হচ্ছে না। ওই লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আর এই মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠুর মানব লোকটা। কি রে মা, এখন কি ভাবছিস আমাকে বল। কিছু না আম্মু। কিছু না হলেই ভালো। এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি, একমাত্র পড়া ছাড়া। সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস করতে হবে। শ্বশুর বাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে। নয়না চট করে উঠে বসলো। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। এসব তুই কি বলছিস? তোকে আবার বিয়ে কেন দেব? বিবাহিত মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব? তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার। দেখতে রণবীর কাপুর হলেই হয়। একদম ভালো না। এখনো একটা কল করলো না আমায়। কেমন পাষাণ হৃদয়ের মানুষ বলো। এমন মানুষ আমার মোটেও পছন্দ না। আরে বোকা মেয়ে, প্লেনে থাকলে কল কি করে করবে? ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে। এখন তো ফোন এরোপ্লেন মোডে আছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। নয়নার মনোপুত হলো না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনলো না। আস্তে হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনবো। এত ভাবা বাদ দে, যা রেডি হয়ে আয়, ফুচকা খেয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে। পরীক্ষার মাত্র 17 দিন বাকি। তুমি না বলছিলে বিয়ে হলে আর পড়তে হবে না? তাহলে আর পড়বো না। আমার পড়াশোনা এখন বর, টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে? আমার বউ আন্ডার ম্যাট্রিক, জামাইয়ের যোগ্য হতে হবে না? উল্টাপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। শেষ চাহনি তার, চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না। আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি। আবার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভ্রুকুচকে আবারও নিজের ধ্যানে মগ্ন হলো। ও হ্যালো, পাতা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন নাকি? হ্যাঁ, আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন।
ছেলেদের লাইন লেগে যায় আমার পেছনে, আমি কাউকে পাত্তা দিই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুঁজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা বডি থাকলেই কিন্তু মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলল, আমি মানুষ না, দানব, পিশাচ টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না। ছি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, আপনার ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টা দীর্ঘ জার্নি, কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে এখন এক দৌড়ে নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও, তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না। নয়নার প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতে হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা, আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটা কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়েও ও যে ভুল করেছে, একদিন ও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজাকে, কি সুদর্শন আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আর আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পচা শামুকে পা কাটলে তবেই টের পাই। সাবধানে চলাফেরা করতে হতো। অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পচা শামুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে। চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছো? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আরিনকে সামলা, বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বোঝে না। কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য। আমাদের সম্মানের কথা একটাবারও ভাবলো না। বাবা মায়ের, পরিবারের ভালোবাসা, সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে। কিচেনে এসে নানা রকম খাবার রান্না করলো ছেলের পছন্দের। ছেলেটা তো বাসায় তেমন থাকেই না, সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলেপনা। কোন দেশ রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তারা। রেজা রাগী, তবে মা ভক্ত। জাহিন একরোখা, তার মন মর্জি বোঝা মুশকিল। দীর্ঘ 8 মাস পর দেশের মাটিতে পা রাখলো জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব। অ্যাশকালার শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরা, এক হাতে লাগেজ, অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চললে? ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। 3 পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহ, চাশমিশ চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটার সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতে মান্নাতের ওড়না ধরে ফেলে। মান্নাত কিছু বলবে তার আগে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে ছেলেগুলোকে মারধর করতে থাকে। বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোজ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলে কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, মিস চারচোক, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফেলফেল দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা ফর্সা, কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে কি সত্যি এদেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোক, এর আগে কোনো ছেলে দেখেনি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে।
জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসলো। অন্তরকে বলল, মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল। নাম কি আপনার? মান্নাত। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। যাতে খালাম্মার তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার? এর জন্য ইশালার বস্তার মতো ড্রেস আর 4 চোখ। এত পরে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন মিনমিন করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রুগীও পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ওহ, চোরদের সর্দার। তা এত কালো টাকা থাকার পরও তোমার এ হাল কেন? মান্নাত চুপ করে রইল। তোমার বাসা চলে এসেছে, বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়লো, এসিপি জামাল সর্দার। মান্নাত চলে গেল। কি মেরে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষতস্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসো। এসেই মারপিট শুরু করে দিয়েছিস। তুই ম্যাচিউর হবি কবে বাবু? তুমি বলো আম্মু, সিংহের সামনে শিকারে চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব আমি বুঝি না। এসব মারামারি করার বয়স তোর নেই। এবার তোকে বিয়ে করিয়ে দেব। আম্মু, এসব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসছে। দেব ভাবি মেলে তোমার ছেলের চাঁদে ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি টিকবে না কে জানে। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দেব। ইটস নট ফেয়ার আম্মু। ভাবির সাথে দেখা হলো না, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর তোমার ছেলেকে ধরবো। জিয়ান নয়নার আর তার রিসেপশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে, শোনো না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আঁখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসলে? ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙলো। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বইয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। জাইন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি আপনাকে নোটিস করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না। বলেই পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বেশ অবাক হলো। একটা ছেলের এত অ্যাটিটিউড, তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেচে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরেও ইগনোর করছে। ইরা হুট করে জিয়ানের হাতের উপর হাত রাখলো। জিয়ান দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়োরসেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় লাগছে। আপনার হাত একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা? তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে? আবার বউ খুব ডেঞ্জারাস। সে যদি জানে আমাকে কেউ টাচ করছে, তাহলে তার হাত কেটে দেবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি দয়া মায়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগে রাখলো। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখা আর সেটার হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়। এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না, সো ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18-20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না, এখানে ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো। বলেই নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবেমাত্র তন্দ্রা ভাব এসেছে। হঠাৎ মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুমু ঘুমু চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? জিয়ান নয়না ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, একদম চুপ, একটুও কথা বলবে না। তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি। আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধরফড়িয়ে উঠে বসলো। আওয়াজ করে ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার আপনি কোথায়? বেড সাইড সুইচ দিয়ে লাইট অন করলো না, কোথাও তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এই কোন রোগে আমার আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার সাথে কথা বলে তৃষ্ণায় কাতরাচ্ছি। একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণাটা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফ মিঙ্গেল নাহিদের বাসায়। কোনো মেয়েই আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারলো না। মনের সাইড ঘেঁষে সব মেয়ে বের হয়ে যায়। মনে বিয়ে করতে না পারার
পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসলো সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞাসা করলো, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলো সন্দেহ করে এত প্যারা দেয়, কথা কথার সন্দেহ তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে এটা ভালো, তাতে আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগতো, টেনশন হতো। মাথা তার কি আছে না গেছে? এখনো একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না। এই কেমন ভালোবাসা! না করেছিস বিয়ে আর না করেছিস জীবনে প্রেম, তুই এটি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই। ভালোবাসা ফেক হলে আমি উকান্ডা গেলেও সন্দেহ করতো না। উফ, বড্ড ব্যথা পেলাম বুকে। এই জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে। তুই কাতরাতে থাক, তা হসপিটালে না যেয়ে আমার বাড়িতে কি? আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে, আরেকটা আউট হওয়ার দ্বার প্রান্তে। শালার আমার উইকেটে পতন কবে হবে? জীবনের লাবিবের মতো হতে পারলে জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকা নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউ নিয়ে ভাগতাম। ব্যাস, মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই। এত কিছুর পরেও প্লে বয়ও রয়ে গেছে, ওর এক্স সুমাইয়ার সাথে এখনো চ্যাট করে। তুই কেমতে জানলি? আমার হবু ফ্রেন্ড সুমাইয়া। ভাই, তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানি যে হাত ছেড়ে দেবে তাকে চাই না। ভালোই হয়েছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি। তুই বল, বেটাও তো ভালো না। ভালো হলে নিজের প্রেমিকের ফ্রেন্ডের সাথে 2 টাইমিং করে। যেমন 12 মাইয়া তেমন 13 জামাই পাইছে। সে যাই হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই কর বাবু। শালা, তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লুচ্চা। আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, কাঁদবো আমি। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তা কেটে দেন কল। সত্যি কাঁদবো? আমি তখন চিৎকার করে কাঁদবো। তুমি কি ছিঁচ কাঁদুনি? জানেন রাতে কি স্বপ্ন দেখেছি? চোখের পানি নাকের পানি মুছে জানাও তো, লিটল প্রিন্সেস কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? লজ্জা লাগে তো। জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। জিয়ান হুট করে নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের 2 প্রান্ত থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে উঠে আরো আকর্ষণীয় লাগছে, নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়ে নিষাদু। মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতে মুখ ঢেকে নিল। লাজুক লতা, এভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আদুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ? তা তোমার বর কই? আমার বর তো বিদেশে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আরে আমার লজ্জা করছে তো, এইভাবে কেউ দেখতে চাইলে হয় নাকি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। 1 যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। 1 যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনো শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এই সব বাদ দাও, তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষার সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়, আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বর্ষা ষোড়শী রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যেবাদী মনে হয়। আরে সরি, মজা করে বলেছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো ঘুম হয়নি, সুন্দর চোখ দুটো নিচে কালশিটে দাগ বসে গেছে। এসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ সব প্লেন ড্রাইভারের ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি, আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাঁতলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেব? জানি না।
আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙে দেখে জিয়ানের মিসড কল। কল ব্যাক করবে তার আগেই ওপাশ থেকে কল আসে, কিন্তু এতটুকু কথায় তৃষ্ণা তো মিটল না, উল্টো আরো বাড়ল। নীলাঞ্জনা তালুকদার, ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তে শান্ত স্বরে বলে, শিল্পী মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও, ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হলো। মুহূর্তে এই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝি এত প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বললেন, জীবনে প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথা এমনিতেই আসে। যা, খাতির যত্ন কর বউয়ের। বউ তো নয় যেন আলাউদ্দিনের চেরাগ। বাসায় ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেইটা বলো আম্মু। আর কতদিন এমন দাদি আম্মা সেজে ঘুরবো? এই ড্রেস চশমা এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা, হিটলার বলো। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায় জানো? আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে, পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শোনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সো কোনো না শুনবো না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন। যেমন বাপ ঘাটতারা তেমন মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেওয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছিল, কেস তো কোর্ট পর্যন্ত উঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নাত শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো, আমাকে এভাবে দেখলে নিশ্চিত ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করার কথা ভুলে যেতেন। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। উপস, মিস্টার হিরো নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এই এলাকার? তাহলে 6 মাসে কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোনো ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিকই বের করবই। মান্নাত যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করলো। কি রে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস দাদি আম্মা? সারপ্রাইজ? তা দেখবি? সেসব ছাড়। আগে বলতো, তোদের এলাকায় কোনো ক্রাশ বয় আছে যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ ছিল, চৌধুরী বাড়ির ছেলে, আবার পাইলট যেমন দেখতে তেমন অ্যাটিটিউড। কিন্তু সে তো কয়েকদিন আগেই বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোনো ক্রাশ বয় নাই? না, আমার জানা মতে নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, ধুর, ও হয়তো জানে না। আবার মনে মনে বলে, ওদের এলাকায় এত যন্ত্র থাকলে বিবাহিত ছেলের ওপর কিভাবে ক্রাশ খেতে পারি? মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজেরই করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্নাত, আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্ট কর, দেখিয়ে দে তোর আসল সুরুত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছে মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রাখছেন যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুলে কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এসব চিন্তা সবসময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলছিলাম কি, মেয়েটা তো এখানে এসে একদম ঘর কোনো হয়ে আছে। আজ ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে।
আমি নিয়ে আসবো তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালে নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করলো কোন মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমে লেখা তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এইসব কেমন টিপস হলো? এসে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদেরই জিজ্ঞেস করে দেখি একটু। আসলেই আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর ছাড়লে তারপর বিশ্বাস করবেন? ইরা বিরক্তি নিয়ে বলে, ছি, কেমন ভাষা এসব? আপনার যেমন প্রশ্ন আমার তেমন উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিন। অন্য কাউকে বিরক্ত করার পর আবার কাজে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। ইরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। ইস, অবিবাহিত হলে এমনভাবে পিছু নিতাম, বউ হয়ে তবেই ছাড়তাম। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে জিয়ানের একদম পছন্দ না। জিয়ান বাসায় এসে ড্রেস খুলে খালি গায়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে বডি স্প্রে করলো। আয়নায় তাকাতে নিজেকে দেখে বলে, আমি এই 5টা দিনে 5 বারও নীলাঞ্জনার কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবে জায়গা করে নিয়েছে, নাকি এসব সাময়িক মোহ? জিয়ানের ভাবনার ছেদ ঘটলো ফোনের রিংটোনে। 7-5 না ভেবেই রিসিভ করলো জিয়ান। নয়নার চোখের সামনে জিয়ানের অর্ধনগ্ন শরীর ভেসে উঠল। নয়নার সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এক হাত নিজের বুকের বাঁ পাশে রাখলো। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরেই ফেলবে এভাবে জিয়ান টি শার্ট পরতে পরতে বলল, চোখ বন্ধ করে রেখেছো কেন? কয়েকদিন আগেই কে যেন বলেছিল, দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে তো দেখবই। তা এখন চোখ বন্ধ কেন? না, লজ্জা কই? বেঁচে দিয়েছি। ওসব লজ্জা টজ্জা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেঁচে দিতে পারে? নিজের জন্য একটু তো রেখে দিতে পারতেন। বেবি, এখন চোখ খুলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুললো, কিন্তু জিয়ানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তোয়ালের ফাঁক ফোকর খুঁজছো নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়ে যাবে। খট করে ফোনটা কেটে দিল। ধুর, কে বলেছিল এই প্লেন ড্রাইভারকে এত হ্যান্ডসাম হতে? চোখ মেললেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরিষ্কার খাতায় লিখবোটা কি আমি? জিয়ান হাসতে লাগলো। পিচ্চি বউ তার দারুণ উপভোগ্য। কেন যে প্রেম করে দেবদাস হওয়ার ধারপ্রান্তে পৌঁছালাম। 3/4 প্যান্ট পরে নয়নাকে আবার কল করলো। নয়না পিটপিট করে জিয়ানকে দেখছে। মিস ষোড়শী বালিকা, আপনি পুরোপুরিভাবে তাকাতে পারেন। এখন আপনার কোনো ডিস্টার্ব হবে না। নয়না তাকালো মনে মনে, ইস, ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম কেন লাগছে? কোনো মেয়ের দৃষ্টি পড়লে তো ক্রাশ খাবে। এভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিলাল আব্বাসের চেয়ে বেশি হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না। আমি দেখছিলাম আপনার পেছনে থাকা মিরর। কি সুন্দর মিরর ডিজাইনটা। আবার আসলে এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আমার কে? আমি আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়না মাথায় হাত দিল। এসব কি হচ্ছে তার সাথে? জিয়ান ঠোঁট টিপে হাসলো। নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি কি আদৌ অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন? 100 বার পারবো। আমি কি কম সুন্দর নাকি? তোমাকে অসুন্দর কে বললো? আপনি বলছেন আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পোষণ করো না ময়নার মা। তুমি দেখতে ভূতনির মতো। আপনি দেখতে ভূতের মতো। আরে বাহ, ভূত আর ভূতনি দারুণ কম্বিনেশন তো। আপনি কি সত্যি কানাডা আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি? আসলে দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনেও থাকবে না। আসলে কি আপনাকে ভোলা যাবে? এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বুঝি? নয়না আপনাকে মিস করবে কেন? আপনি আসলেই প্লেন ড্রাইভার নাকি তা দেখার জন্য কল করেছি? ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একা থাকেন? না, আমার 4টা বউ আর গোটা কয়েক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার? শুনোয় না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? সমস্যা কি মানে? সমস্যা হলেন আপনি। সমস্যার মা, সমস্যার বাপ, সমস্যার 14 গোষ্ঠী সব আপনি। কোথাকার প্লেন ড্রাইভার আমার মাথা খেয়ে ফেলছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রেজা চৌধুরী, ক্যাপ্টেন রেজা চৌধুরী মানে বুঝো? ফার্স্ট অফিসার আমি। সো রেসপেক্ট।
আর ফোন রাখো, পড়তে বসো। আমার কাল ফ্লাইট, সো রেস্ট নিতে হবে, শরীর ফিট রাখতে হবে বেবি। নয়না ফোন কেটে দিল। কে পেয়েছে আমাকে? যখন তখন বাবু বেবি বাচ্চা বলবে, সামনে পেলে একদম নাগামরিচে আচা বানিয়ে রেখে দিতাম। জাহিন ব্ল্যাক শার্ট সাথে ব্ল্যাক ব্লেজার পরা, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো স্পাইক করা, নিজেকে আয়নায় শেষবারের মতো দেখে নিয়ে নিজের সবচেয়ে পছন্দের পারফিউম ভার্সাচি ইটস ফর মেন স্প্রে করে নিল। এটার স্মেল ভীষণ পছন্দ জাহিনের। রেডি হয়ে নিচে আসতেই মিতা বেগম বললেন, রাত 9টায় তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু কিছু বলো না, আমি কি মেয়ে নাকি সাজগোজ করবো? তোমার ছেলেটা এমনিতেই হ্যান্ডসাম। এসব পাম না দিয়ে আসল কথা বলো। আম্মু আজ পার্টি আছে অন্তরের বাসায়, একটার মধ্যে বাসায় চলে আসবো। দেখ জাহিন, এবার কিন্তু তোর স্থির হতে হবে। অনেক হয়েছে এখানে সেখানে ঘোরাঘুরি। ওকে আম্মি যান, ভেবে দেখছে। জাহিন গাড়ি না নিয়ে তার শখের বাইক নিয়ে বের হলো। অন্তরের বোনের বার্থডে। অন্তর বারবার ঋতুর পিছু পিছু ঘুরছে আর বলছে, একটা বান্ধবী দে তোর। যদি ভাইয়ের জন্য এতটুকু না করতে পারিস তাহলে কেমন বোন তুই? একটা মেয়ে দে, সিঙ্গেল লাইফ আর ভাল লাগে না, কতকাল একা থাকবো বল? আমাকে দেখে কি তোমার মেয়ে পাচারকারী মনে হয়? ওকে, ভালো কথা শুনলি না তো? আজকে জাহিনকে আসতে বলেছিলাম, তোর বার্থডেতে থাক, মানা করে দেই। জাহিন ও চলে আসছে। চলে আসলেও কি ও তো তোকে পাত্তাও দেয় না? ভাই, তুমি আমাকে এভাবে অপমান করছো। তোমার বন্ধুর যে প্রেমের অ্যালার্জি সেটা দেখছো না? তোর সবচেয়ে সুন্দরী বান্ধবীর নামটা বল। নাম বলে কি হবে, আসলেই দেখি নিও। মান্নাত ব্ল্যাক আর গোল্ডেন শেডের আনারকলি পরেছে, সাথে হালকা অর্নামেন্টস, চুলগুলো কার্ল করেছে। আয়নায় তাকিয়ে বলে, হায়, নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সবাই তো বেহুশ হয়ে যাবে। কালো বোরখা পরে রুম থেকে বের হলো মান্নাত। জামাল সাহেব ড্রয়িং রুমে বসে খবর দেখতে বিজি। মান্নাত ধীর পায়ে বের হয়ে গেল। বাইরে এসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। গিফটের প্যাকেটটা এমনভাবে বোরকার উপর রেখেছে দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট মহিলা। রিক্সা না পেয়ে হেঁটেই রওনা হলো। বেশি দূরে না, ঋতুর বাসা। হেঁটে গেলে মাত্র 20 মিনিট লাগবে। মান্নাত ঋতুর বাসায় ঢুকতে সবাই বোকার মতো তাকিয়ে আছে মান্নাতের দিকে। অন্তর এসে বলে, আপনি কে খালাম্মা? মান্নাত নরম স্বরে বলে, ঋতু কোথায়? আমি ওর ফ্রেন্ড। অন্তর ঋতুর রুম দেখিয়ে দিয়ে ভ্রু কুচকে বলে, এই 9 মাসের বাচ্চা নিয়ে কে বার্থডে পার্টিতে আসে? এখন এখানেই ডেলিভারি হলে পার্টি ছেড়ে মাটি করতে হবে। মান্নাত ঋতুর রুমে ঢুকতে ঋতু চিৎকার দিয়ে বলে, কে আপনি? মান্নাত গিফটের প্যাকেট বেডের উপর রেখে বোরকার নেকআপ সরিয়ে বলে, আমি। ঋতু আরেক দফা অবাক হয়। কে আপনি? মান্নাত বোরখা খুলে চুলগুলো ঠিক করে বলে, সবকি হুশ উড়ানে ওয়ালি মান্নাত হু। আরে ইয়ার, তোকে চেনাই যাচ্ছে না। দাদি আম্মা থেকে সোজা হটনেসের দোকান, কিভাবে সম্ভব? সেই সব বিরাট কাহিনীর পরে বলবো, এখন বল সারপ্রাইজ কেমন লাগলো? হার্ট অ্যাটাক হতে হয়নি। মান্নাত ইয়ার, এত রূপবতী হয়েও এমন গাইয়া ভূত হয়ে কলেজে কেন আসিস? কলেজে পড়তে যাই, রূপ দেখাতে না। এইবার বল বাকিরা কোথায়? সব ছাদে, চল আমরাও যাই। জানিস আজ আমার জান্টুস আসবে পার্টিতে। তোর আবার জান্টুস আসলো কোথা থেকে? তুই না পিওর সিঙ্গেল, একদম হট চিলি সসের মতো পিওর। জান্টুসকে তো পটাতে পারিনি। ওহ, এই কেস। এখন চল বাকিদের শক দিই। যারা এসেছে তোকে দেখলেই সত্যি 440 ভোল্টের শক খাবে। লাবিব নীলাঞ্জনার কাছে এসে নীলাঞ্জনার ঘাড়ের চুল সরিয়ে কিস করতে লাগলো। নীলাঞ্জনা সরে দাঁড়ালো। লাবিব এবার আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো। নীলাঞ্জনা সরে যেয়ে বলে, সব সময় এসব ভালো লাগে না। আমার কি মন নেই, ফিলিংস নেই? তোমার ইচ্ছে করলে এসব করতে চলে আসো। লাবিব নীলাঞ্জনার চুল মুট করে ধরে বলে, বাবা তোকে মেনে নিয়েছে, এর জন্য উঠছিস? আমি ছুঁড়ে ফেলে দিলে সব পাখা ভেঙে মুখ থুবড়ে পড়বি। আমার তোকে এখন চাই মানে চাই, চাহিদা পূরণ করবি, নয়তো এই দেশে টাকা ছিটালে মেয়ের অভাব হয় না। নীলাঞ্জনা লাবিবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ এত নিচু মাইন্ডের কিভাবে হতে পারে? আমি সত্যি এই মানুষকে ভালোবেসেছিলাম। লাবিব নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নীলাঞ্জনার চোখ থেকে বোবা অশ্রু গড়িয়ে পড়ছে। যে ভুল সে করেছে তার মাসুল তাকেই দিতে হবে। এই মুখ নিয়ে ফিরে যাওয়ার রাস্তা যে বন্ধ। না সমাজ আর না পরিবার তাকে কেউ আর গ্রহণ করবে না। আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাজবেন্ড অনেক লাকি। মান্নাত ভ্রু কুচকে বলে, এক্সকিউজ মি, আপনার আমাকে দেখে বিবাহিত মনে হচ্ছে। সরি, আপনার বয়ফ্রেন্ড লাকি?
আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তোর একটু দূরে সরে বলে, আচ্ছা সরি, আপনার বয়ফ্রেন্ড লাকি। এটাই জানার ছিল বিউটিফুল লেডি। মান্নাত খেয়াল করতে দেখে এটা তো সেই ছেলেটা যে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। মনে মনে বলে, আমাকে চিনতে পারেনি, চিনতে পারার কথাও না। অন্তর আরেকটু সামনে এসে বলে, ভালো করে দেখে নিন, আমি কিন্তু পিওর সিঙ্গেল। আপনার ফ্লার্টিং স্কল একদম জঘন্য। এভাবে ট্রাই করলে আগামী বছরও সিঙ্গেলই থাকবেন। মান্নাত সরে আসলো ঋতুর কাছে এসে বলে, এই ঋতু, ওই ছেলেটা কে রে? এটা আমার ভাই। পছন্দ হয়েছে তোর? পছন্দ হলে বল, তোর সাথে সেটিং করিয়ে দিই। চুপ কর, তুই কেক কাটবি কখন? আর কেউ আসার বাকি আছে? ভাইয়ের স্পেশাল ফ্রেন্ড জাহিন চৌধুরী আসলে কেক কাটবো। মান্নাত ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে আসছিল, হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, কেউ আছো? বাঁচাও আমাকে। জাহিন দ্রুত মান্নাতের মুখ চেপে ধরে বলে, ওয়াই? মান্নাত চোখ বন্ধ করে করছে। জাহিন আস্তে করে বলল, হাত সরালে চিৎকার দিবে না তো? মান্নাত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জাহিন নিজের হাত মান্নাতের মুখের উপর থেকে সরিয়ে নিল। সিঁড়ির লাইট অফ, সম্ভবত কারেন্ট চলে গেছে, তাই কেউ কাউকে দেখতে পারছে না। মান্নাত ভয়ে ভয়ে বলে, এইটাকে সরান প্লিজ, আমি বেরোল ভয় পাই। ম্যারিনো, এদিকে আসো বাচ্চা। কাম বেবি, কাম কাম। ম্যারিনো চুপটি করে জিহানের কাছে চলে গেল। অন্ধকারে ম্যারিনোর চোখ দেখে ভয় পেয়েছিল মান্নাত। মান্নাত সাইড ঘেঁষে চলে যেতে নিলে তার অন্যায় টান খায়। পেছনে না তাকিয়ে বলে, একদম অসভ্যতামো করার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। ও হ্যালো, জাহিন চৌধুরী কোনো মেয়েকে পাত্তা দেয় না, উল্টো মেয়েরা তার জন্য পাগল। ততক্ষণে কারেন্ট চলে এসেছে। মান্নাত সামনে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাহিনের দিকে। উফ, ব্ল্যাক ব্লেজার, কি হ্যান্ডসাম লাগছে। এরই মধ্যে ম্যারিনো মিউ মিউ করতে লাগলো। মান্নাত তাকিয়ে দেখে ম্যারিনোর পায়ের নিচে তার ওড়না। মান্নাত চট করে জাহিনের পেছনে দাঁড়িয়ে জাহিনের ব্লেজার আঁকড়ে ধরে বলে, প্লিজ ওকে তাড়িয়ে দিন। ও আমার সঙ্গী ম্যারিনো, কোথাও ভ্রমণে গেলে ওকে ছাড়ি না, আর আপনি বলছেন ওকে তাড়িয়ে দিতে? জাহিন ম্যারিনোকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা শুরু করলো। মান্নাত বুকে হাত রেখে বলে, আমি তোমার প্রেমে ডুবে যাচ্ছি, ঠিক যেভাবে চায়ের কাপে ডুবে যায় বিস্কিট, সেই বিস্কিটের মতো আমিও বিলীন হয়ে যাই। আমিও ঠিক সেভাবে তোমাতে বিলীন হতে চাই। এরপর শত চেষ্টা করেও আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। কিন্তু তোমার বিড়াল, এইটাকে কিভাবে মেনে নেব? নয়না পড়তে বসেছে। বেশ কিছু সময় মনোযোগ দিয়ে পড়লো। এরপর মোবাইল নিয়ে তার ফ্রেন্ড টুসিকে কল করলো। ওপাশ থেকে আসলো, দ্য নাম্বার ইজ বিজি নাও। পরপর বেশ কয়েকবার কল করলো, সেম অবস্থা। এই মেয়ে রাত 11টায় কার সাথে এত কথা বলতে ব্যস্ত? নয়না ফোন নিয়ে ভাবলেও জিয়ানকে কল করবে, কিন্তু এই রাতে কল করবে নিশ্চিত এই লোক বলবে, কতবার বলবো আমাকে কল না করে পড়তে বসো, আমাকে ডিস্টার্ব করবে না, আমার কাল ফ্লাইট আছে। নয়না আবার বসলো ম্যাথ নিয়ে। হঠাৎই ফোনটা বেজে উঠলো। বাহাত দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, তোর এত রাতে কিসের পিরিত? তুই ভুসি, তোরে একদম ভাসিয়ে দেব। পিরিত এক্সামের পর করতে পারবি না? এরপরে এক্সাম হলে যদি বলিস নয়না আমাকে একটু দেখা, শুধু 5 নাম্বার উঠিয়ে দে, তাহলে তোর বয়ফ্রেন্ডের কোলে নিয়ে ফেলবো তোকে। এই জন্যই বলি, তুমি এত তাড়াতাড়ি 18:30 হলে কি করে? নয়না ফোনটা সামনে নিয়ে এসে বলে, আপনি নাম্বারে কিভাবে কল করলেন? ও হ্যালো, নাম্বারে কল করা যায় না সেটা কে বললো? তোমার ডাটা অফ, তাই নাম্বারে কল করলাম। আগে এটা বলুন, 18:30 কেন বলেন আমায়? তোমার এজের মেয়েরা প্রেমও করে। আমার এই যে মেয়েরা বাচ্চা পয়দা করে, সংসারও করে। লাইনে আসো। বলেই জিয়ান কল কেটে দিল। ঘুম থেকে উঠে ভাবলো নয়নাকে একটা কল করা দরকার। কল করতে গিয়ে দেখে ডাটা অফ, তাই নাম্বারে কল করলো। নয়না টি শার্ট আর প্লাজো পরা চুলগুলো সব এলোমেলো। একটা ওড়না পেঁচিয়ে ডাটা অন করলো। জিয়ান কল রিসিভ করে কফি মগে চুমুক দিতে দিতে বলে, এত সময় লাগে ডাটা অন করতে? নয়না চুপ করে রইল। জিয়ান ভালো করে নয়নার দিকে লক্ষ্য করলো। এভাবে নয়নাকে আরো সুন্দর লাগছে। বলা যায় নয়না ন্যাচারাল বিউটি। এমন প্যাঁচার মতো মুখ করে বসে আছো কেন? আমার না পড়ালেখা ভালো লাগে না। এত পড়ে হবেটা কি আপনি বলুন তো? এই যে বিয়ে করে সন্তানের সংসার করা সহজ, বাবা মা বোঝে না। ওরে বুড়ি রে, বয়স এখনো 16 পার করতে পারলো না, সন্তান সংসারে চলে গেছে। আপনার বয়স কত সেটা জানেন তো নাকি? নিজে বুড়িরা আর কচি আম পাতার মতো মেয়েকে বুড়ি বলে? হ্যাঁ, শুনুন, আমি যখন ভার্সিটিতে ভর্তি হব কত সিনিয়ররা লাইন মারবে, আর আপনার তখন চুল পেকে যাবে। মোটেই না, তখন মেয়েরা আমাকে আরো বেশি পাত্তা দেবে। দেখো না, ইদানিং মেয়েদের সুগার ড্যাডি পছন্দ। আচ্ছা, প্রেমে পড়ার প্রথম ডেফিনেশন কি?
প্রেমে পড়ার আবার ডেফিনেশন থাকে? প্রেম, মোহ, ভালোবাসা এই তিনটা ভিন্ন জিনিস। আপনাকে বুঝতে হবে আপনি কোন স্তরে আছেন। বেশ ইন্টারেস্টিং কথা বললে তো। আচ্ছা, আমাকে বোঝাও তো এই তিনটার ভিন্নতা। মোহর সাময়িক আকর্ষণ, আপনি কারো রূপের মোহে আটকে পড়তে পারেন, অথবা কথার মোহে, অথবা তার ব্যক্তিত্বের মোহে। তবে মোহ একদিন ঠিক কেটে যায়। তারপর? প্রেম হলো সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রেমে পড়ার মুহূর্তগুলো রঙিন ফানুসের মতো হয়। আপনি এমনভাবে প্রেম উপভোগ করবেন, মনে হবে জীবনে প্রেম ছাড়া সবকিছু পানছে। প্রেমে না পড়লে মানুষ হয়তো জীবনের স্বাদ উপভোগ করতে পারে না। ইমপ্রেসিভ। এরপর ভালোবাসার ব্যাখ্যাটা কি? ভালোবাসা হলো বিরহ। বিরহ কেন? যখন আমরা প্রেমে পড়ি তা খুব কম সময় স্থায়ী হয়। তবে আপনি যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন, তাকে কখনো ভুলতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, অবহেলা করতে পারবেন না। সে আপনাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পরেও আপনি বারবার ফিরে আসবেন তার কাছে। বিচ্ছেদ হলেও সে আমৃত্যু আপনার হৃদয়েই থেকে যাবে। আপনি চাইলেও তার চিহ্ন মুছে দিতে পারবেন না। ভালোবাসার পূর্ণতা না পেলে আজীবন মেয়াদি বিরহ নিয়ে বাঁচতে হবে আপনাকে। আরে বাহ, তা তুমি প্রেম ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত মনে হচ্ছে। আমার এটুকু জীবনে তেমন কোনো ফ্রেন্ড নেই। বাইরের জগৎ আমি চিনি না। আমার সঙ্গী বলতে বই আর আম্মু। তুমি এই তিনটার কোনটায় পড়েছো এখন পর্যন্ত? মোহে আটকেছি বিল্লাল আব্বাস খানের। প্রেম আর ভালোবাসা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর করব। তোমাকে যতটা বাচ্চা ভেবেছি তুমি ততটা বাচ্চা নও। খুব গভীর চিন্তা ভাবনা তোমার। আমি সত্যিই ইমপ্রেস হচ্ছি। তোমার সাথে যত কথা বলছি ততই তোমাকে নতুন মনে হচ্ছে। বেচারা কফিকে শাস্তি দিলেন কেন? ও বেচারাকে তো একটু পর ছুঁড়ে ফেলে দিবেন। শুনুন, ভালোবাসলে যত্ন করতে হয়, যত্নে রত্ন মেলে। জিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নার দিকে। মেয়েটা এতটুকু বয়সে এত গভীর চিন্তা ভাবনা কি করে পোষণ করে? এভাবে তাকিয়ে থাকবেন না মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। ওহি, আচ্ছা আপনি কোন আকাশে ওড়েন? আমার রাত কাটে দিন কাটে আপনার আকাশের পানে চেয়ে। সে খবর কি একবারও রাখেন মিস্টার প্লেন ড্রাইভার? একবার নিচে তাকালেও তো পারেন। আহা গো ময়নার মা, নিচে তাকালে বুঝি তোমাকে দেখা যাবে? তোমার আমার আকাশ তো ভিন্ন। এক আকাশের নিচে হলেও ট্রাই করতাম দূরবীন দিয়ে তোমাকে দেখার। আকাশ কখনো ভিন্ন হয় না মিস্টার প্লেন ড্রাইভার। আমরা একই আকাশের নিচে, তবে ভিন্ন ছাদের তলায়। দেশ ভিন্ন হতে পারে, আকাশ কিন্তু একটাই। জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে, তোমাদের দেশে তো এখন 1টা বাজে। ইস, সময় নষ্ট করলাম তোমার। রাতে খেয়েছো শোনোয় না? বিরিয়ানি খেয়েছি। গুড বেবি, এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী বাচ্চার মতো। বলেই কল কেটে দিল। নয়নার ভীষণ রাগ হচ্ছে। এই লোকটা এমন কেন? কথা শেষ হওয়ার আগে ধুম করে কল কেটে দেওয়ার ব্যারাম আছে নাকি? আজাইরা লোক, মন চায় 2টা কিল দেই। নীলাঞ্জনার চোখের পাতা এক হচ্ছে না। ঘন্টাখানেক সময় নিয়ে শাওয়ার নিয়েছে। হলদে রঙের একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আধো আলো তার শাড়িতে পড়তে নিজের দৃষ্টি স্থির করলো শাড়ির উপর। হুট করে হৃদয় কেঁপে উঠল। চোখ থেকে নামলো অঝোর ধারায় বৃষ্টি। এই শাড়িটা জিয়ান তাকে বসন্ত উৎসবে গিফট করেছিল। আমার হয়তো তোমাকে এই ভালোবাসা উচিত ছিল। ভুল মানুষকে ভালোবেসে ফুলের মতো জীবনটা নিজের হাতে ধ্বংস করে দিলাম। তুমি আমাকে ভুলে গেছো। তুমি না বলতে আমি কাঁদলে বা আমার মন খারাপ থাকলে তোমার মনে পৌঁছে যায় সেই সংবাদ। আমার এত কষ্ট তোমার হৃদয় স্পর্শ করেনি। তোমায় খুব সহজে পেয়েছিলাম, তাই তো অবহেলায় হারিয়ে ফেলেছি। বুঝতেই পারিনি হিরে ছেড়ে কাছের টুকরো হৃদয়ে জায়গা দিয়েছে। কাজ তো বিদ্যেই, রক্তাক্ত হবে হৃদয়। আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব? একবার তোমার মুখোমুখি হতে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি ভাবছে আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দৃষ্টি রেখেছে শূন্য আকাশের পানে, যেখানে চেয়ে আছে শুভ্র কুয়াশা। জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। নয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না চোখ বন্ধ করে নিল। এভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা করে তো? জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে, তোমার লজ্জা আমার কাছে বিসর্জন দাও। আমি তোমাকে পুরোপুরি আমার দখলে নিতে চাই। নয়না সরে যেতে চাইল। কেমন এলোমেলো লাগছে তার। বুকের ভেতর কেউ তাবলা বাজাচ্ছে। আশ্চর্য, মানুষটা সামনে আসলে এভাবে হৃৎপিণ্ড বের হয়ে আসতে চায় কেন? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তুমি বড্ড মোহনীয়। তোমার ঠোঁট দুটো যেন কালো জাদু জানে, বারবার আমাকে টানে। নয়না জিয়ানের বুকের কাছে শার্ট খামচে ধরে বলে, ছাড়ুন আমায়।
জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে নিতে বলে, এত কাছে এসে ছাড়া যায় বলো? আমি এই ঠোঁটের সোঁধা পান করে তবেই ছাড়বো। নয়না আর কিছু বলতে পারল না। তার আগে জিয়ান নয়নার ঠোঁট দুটো দখল করে নিল। নয়না হুট করে জিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। প্লিজ ডোন্ট লিভ, আই নিড ইউর লিপস। নয়না হাসছে, কি মনোমুগ্ধকর সে হাসি। জিয়ান দ্রুত উঠে বসলো। সামনে তাকিয়ে দেখে পর্দা নড়ছে। রুম জুড়ে কি ভীষণ শূন্যতা বিরাজ করছে। সাইড টেবিল থেকে ওয়াটার পট নিয়ে ঢকঢক করে পানি পান করলো। অস্বস্তি হচ্ছে। নয়না নেই। নয়না এখানে কিভাবে আসবে? তার মানে স্বপ্ন ছিল। ঘড়ি বের করে টাইম দেখলো। এখন আরো 2 ঘন্টা রাত বাকি। বারান্দায় এসে ইজি চেয়ারে বসবে ভেবে বাহিরে আসলো। পুরো বারান্দা সাদা বরফে ঢাকা। দরজা বন্ধ করে রুমে চলে আসলো। নিজের ব্যাগ থেকে নয়নার বুকসেলফ থেকে চুরি করে আনা বইটা বের করলো। তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে বইটার নামটা ঠিক পছন্দ হলো না জিয়ানের। মনে মনে ভাবলো নিশ্চিত বিরহের গল্প। না, এখন তার বিরহ বিলাস করার ইচ্ছা নেই। আবার শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগলো। নয়না বারান্দায় বসে পড়ছিল। হঠাৎ খেয়াল করলো তাদের বাসায় একটা প্রাইভেট কার ঢুকছে। সূচনা এসে বলে, এবার তোকে নিয়ে যাবে দেখিস, তারপর সবার আদর আমি একা খাবো। এই তোকে না কতবার বলেছি আমায় তুই করে বলবি না? বলবো তোকে আমি তুই করেই বলবো। নাইনা টাইনা গানকেও কয় না। সূচনা, তোকে ছাড়বো না কিন্তু আমি। বলেই নয়না সূচনার পেছনে ছুটতে লাগে। হঠাৎ থমকে যেয়ে বলে, আপনি? নয়না নিজের দিকে তাকিয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল। নয়না প্লাজো আর টি শার্ট পরা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ছি নয়না ছি, শাশুড়ির সামনে মান সম্মান হারালি। দ্রুত একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ড্রেস চেঞ্জ করে জিয়ানকে কল করে। সাথে সাথে ওপাশ থেকে রিসিভ। মিস্টার প্লেন ড্রাইভার, আপনি ভারী বজ্জাত তো। একবার বলবেন তো নকল শাশুড়ি ধুর, মানে আপনার মা আমাদের বাসায় আসছে। ডার্লিং, আমি তো নিজেও জানি না, তো তুমি তার সাথে কথা না বলে আমাকে কেন কল করেছো? বাসায় তো কাজে বেটি রহিমা সেজে থাকি, সেই অবস্থায় শাশুড়ির সামনে যাওয়া যায়? এখন নায়িকা ক্যাটরিনা সেজে দ্রুত যাও। নয়না কল কেটে দিয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বসার রুমে গেল। মিতা বেগমকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। মিতা বেগম নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তাড়াহুড়ো করে জামা উল্টো পড়ে আসছে। নয়নাকে ডেকে নিজের পাশে বসালেন। জাহানারা বেগম নয়নার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করছেন, কিন্তু নয়না কিছুই বুঝতে পারছে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। তোমাকে নিতে এসেছি, যাবে তো আমার সাথে? নয়না চুপ করে রইল। জিয়ান যাওয়ার সময় বলে গেছে পরীক্ষা শেষ না হতে এই বাসা ছেড়ে যেতে মানা। কি হলো বলো? জাহানারা বেগম বললেন, ও কি বলবে আপা, আমি চাইছিলাম পরীক্ষা শেষ করে পাঠাতে। আপনাদের আপত্তি না থাকলে থাকুক। আচ্ছা ঠিক আছে, তবে পরীক্ষার পর কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরা নিয়ে যাব। এখন তো মেয়ে আপনাদেরই, আমাদের বাসার তো কয়েকদিনের মেহমান। নয়না ফট করে বলে ফেললো, থাকবো না? তোমাদের বাসায় কি মেহমান 1 মাস থাকে নাকি? বলেই গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল। মায়ের কথায় রাগ হয়েছে ভীষণ। নয়না চলে যেতে জাহানারা বেগম বলেন, কিছু মনে করবেন না আপা, মেয়েটার বয়স কম তো তাই আস্তে ধীরে বুঝে যাবে সব। না, আমি কিছু মনে করিনি। বড্ড মিষ্টি আপনার মেয়েটা। সূচনা কোমরে হাত দিয়ে বলে, তুমি কে গো? সূচনা, এভাবে কেউ কথা বলে? উনি তোমার আন্টি, সালাম করো। সূচনা দৌড়ে নিজের বাসায় চলে গেল। আমার ছোট জায়ের মেয়ে। নীলাঞ্জনার বোন? হ্যাঁ। নয়না রুমে এসে পাইচারি করতে লাগলো। এ মা, জামা তো উল্টো। শাশুড়ির সামনে সম্মান আর থাকলোই না। অনিকেত হসপিটাল থেকে বের হয়েছে রাত 11টায়। আজ তার একটা ওটি ছিল। বের হয়ে রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে লং ড্রাইভে বের হয়েছে। নিজেই ড্রাইভিং করছে আর গানের তালে মাথা নাড়াচ্ছে। একা জীবনে অনিকেতের সঙ্গী বলতে 3 বন্ধু ছাড়া কেউ নেই। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে গাড়ির সামনে পড়লো। অনিকেত দ্রুত হার্ট ব্রেক করলো। গাড়ি থেকে বের হয়ে বলে, মরার জন্য আমার গাড়ি ফেলেন? আমার এইটুকু জীবন এখন বিয়ে করিনি, বউকে আদর করিনি, একটা প্রেমও করিনি, আমাকে কেন পাশাচ্ছেন? হ্যালো মিস্টার, আমি মরতে এসেছি, সেটা আপনাকে কখন বললাম? তো আমার গাড়ির নিচে কি হাডুডু খেলতে এসেছেন? না, 4 ছক্কা খেলতে এসেছি। আপনি খেলবেন আমার সাথে? মেয়েদের সাথে বেটে বলে ঠিক মেস করবে না। সো আমার রাস্তা ছাড়ুন, আমি বউ খুঁজতে ব্যস্ত। আহারে আহারে, কোথায় পাবো তাহারে, যে রাখিবে আমারে তাহার আসলের তলে। সায়না লেহেঙ্গা উঁচু করে ধরে বলে, একদম চুপ করুন। মাথায় সমস্যা আছে নাকি আপনার? ওয়েট, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি বলে মনে হয় তো, বলুন তো। আমার আপনাকে চেনা চেনা লাগছে না, সো টাটা। আপনি আমাকে ফেলে চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করে গণধুলাই দিয়ে হাত পা ভাঙিয়ে দিব আপনার। এই না না, এই কাজ করবেন না প্লিজ।
আমি এখনো বিয়ে করিনি। তাহলে আমাকে একটু হেল্প করুন, গাড়িতে বসুন প্লিজ। সি, আপনি যা ভাবছেন আমি ওই টাইপের ছেলে না। আমি আমার লজ্জার হেফাজত করছি বউয়ের জন্য। প্লিজ টাকা লাগলে নিন, আমার ইজ্জতে হাত দিবেন না। চুপ, একদম চুপ। আমাকে দেখে আপনার ওইরকম মেয়ে মনে হয়? আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার মিথ্যা বলে আমাকে অন্য কোথাও বিয়ে করে দিতে চাইছে। তাই তো বাসা থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে আমার প্রেমিকের বাসায় পৌঁছে দিন। অনিকেত বুকে হাত দিয়ে বলে, বুকে ব্যথা, বুকে ব্যথা পেলুম। আমার হবু বউটা যে কেন আমার কাছে আসছে না? আমাকে হেল্প করুন, আপনাকে একটা হাফ মেন্টাল বউ খুঁজে দিব। আসুন গাড়িতে বসে আমাকে ঠিকানা দিন। লাবিব ঘুম থেকে উঠে দেখে নীলাঞ্জনা তার পাশে নেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসেও নীলাঞ্জনাকে দেখতে পেল না। আম্মু, নীলাঞ্জনাকে দেখেছো? না, সকাল থেকে তো একবারও আমার নজরে পড়েনি। লাবিব পুরো বাসায় খুঁজেও পেল না নীলাঞ্জনাকে। গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞাসা করতেই দারোয়ান বলল, ম্যাডাম তো খুব ভোরেই বের হয়ে গেছেন। বের হয়ে গেছে মানে? কোথায় গেছে? তা তো জানি না স্যার। লাবিব নিজের মোবাইল বের করে নীলাঞ্জনাকে কল করলো। নিজেই বলে উঠল, ওফ শিট। মোবাইল তো আমি ভেঙে ফেলেছি। জাহিন ম্যারিনকো নিয়ে ব্যস্ত। এত মেয়ে, তাদের দিকে নজর নেই জাহিনের। মেয়েদের তার এক্সট্রা প্যারা মনে হয়। একবার তার মায়ের সাথে শপিংয়ে যে বুঝেছে বিয়ে শাদী তার কম্য নয়। মান্নাত এনজয় করছিল বেশ। এতদিন পর নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে। অন্তর জাহিনের সামনে এসে বলে, এতগুলো মেয়ে চোখের সামনে, অথচ আমরা সিঙ্গেল, এমন কেন ভাই? আমরা কি একটা মেয়েও পাবো না? চুপ কর, তোর জন্য পার্টি ক্যান্সেল করে এখানে এসছে, বোরিং হচ্ছে। এক কাজ কর, তুই তো খুব ভালো গাইতে পারিস, আমি গিটার এনে রেখেছি, একটা গান শুনিয়ে সবাইকে ঘায়েল করে দে। যা, অ্যানাউন্সমেন্ট কর, আমি গাইব। অন্তর অ্যানাউন্সমেন্ট করতে সবাই স্থির হলো। সবার দৃষ্টি পড়ল হ্যান্ডসাম এক ছেলের উপর, যার হাতে গিটার, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ব্লেজার, স্পাইক করা চুল, হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ওয়াচ। জাহিন গাওয়া শুরু করলো, मिल गए जो छोरा छोरी हुई मस्ती थोड़ी थोड़ी बस प्यार का नाम मत लेना आई हेट लव स्टोरीज मिल गए जो छोरा छोरी हुई मस्ती थोड़ी थोड़ी बस प्यार का नाम मत लेना आई हेट लव स्टोरीज। সবাই গানের তালে নাচছে। মান্নাত ব্যস্ত ভিডিও করতে। জাহিনের প্রথমবার দৃষ্টি দিল মান্নাতের উপর। মান্নাতের সেদিকে খেয়াল নেই। মান্নাত ব্যস্ত ভিডিও করতে। হঠাৎ ভিডিও থামিয়ে দৃষ্টি স্থির করলো। প্রথমবারের মতো চার চোখ এক হলো। আমি ফ্লাইটের উদ্দেশ্যে বের হচ্ছি, তোমার সাথে আবার কথা হবে 13 ঘন্টা পর। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। সব মানুষ তোমাকে ছেড়ে গেলেও তোমার শিক্ষা কখনো তোমাকে একা ছাড়বে না। কলমের জোর থাকলে কারো কাছে মাথা নত করতে হয় না। কলম তোমাকে সম্মানের সাথে বাঁচতে সাহায্য করবে। সো মনোযোগ দিয়ে পড়বা। নয়না হাসা শুরু করলো। এভাবে বোকার মতো হাসছো কেন? আমি কি জোকস বলেছি? সরি, বাট নট সরি। আমাদের আলতাফ স্যারের মতো মোটিভেশনাল কথাবার্তা বলছেন তাই হাসছি। আপনি আমার অফিসিয়াল হন বা আনঅফিসিয়ালি হন, বর তো তাই তো। ভবিষ্যতে আলাদা হয়ে যাব সেটা ভিন্ন। তাই বলে কাজে যাওয়ার সময় বউকে লেকচার দেবেন? বউ হলো আদর করার জিনিস, সবসময় আদরে সোহাগে রাখতে হয়। এসব তোমাকে কে বললো? উপন্যাস পড়ে পড়ে মাথাটা অল্প বয়সে খারাপ করছো? রেগে যাচ্ছেন কেন? এসব আমায় নানুমণি বলেছে। জানেন, নানুমণি নাকি নানা ভাইকে অনেক নাকানি চুবানি খাওয়াতো। বেচারা নানা ভাই নানুমণির প্রেমে হাবুডুবু খেয়ে কত কিছুই না করেছে। নয়না, আমি সিরিয়াস। আপনি সিরিয়া কেন হবেন? আপনি তো আমার কানাডা। শুনুন, বউয়ের কথা শুনে চলতে হয়, তাহলে ঘর বাহির দুটোই ঠিক থাকে। তো এখন কি প্রফেশনাল বরের মতো বিহেভিয়ার করব? এখন কি সেটাও আমায় শিখিয়ে দিতে হবে? মিস্টার প্লেন ড্রাইভার, আকাশে উড়াতে পারেন আর বউয়ের সাথে প্রেম করতে পারেন না? আর কত কাছে আসবো বেবি? বাবু, লজ্জা লাগছে তো। এই তো এসেছি, তোমার ঠিক আছে? এতটা কাছে, যতটা কাছে আসলে নিঃশ্বাস মিলিত হয়। বেব, এবার মনে করো আমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছি, দুহাত কলার চেপে ধরে। ইটস নট ফেয়ার মিস্টার প্লেন ড্রাইভার। মিষ্টি দেওয়ার কথা বলে জান নেওয়ার ভয় দেখাচ্ছেন। আনরোমান্টিকের বস্তা। আপনি জানেন তুষির বিএফ তুষিকে বলে? ও ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টতা ফিকে। আর আপনি তো মিয়া ফ্রিতে আমার মিষ্টি ঠোঁট টেস্ট করে গেছেন। আপনার নামে কেস করা উচিত থানায়। মামলা হইলে পরে দেখা নেব থানায়। নয়না, বয়স কতটুকু তোমার? এসব বাদ দিয়ে পড়ো, মাথায় সারাক্ষণ দুষ্ট বুদ্ধি। আমার ঠিক ততটুকু বয়স যতটুকু বয়স হলে প্রেম করা যায়।
না লাগবে না স্যার, প্লিজ জয়েন ইউর ডিউটি। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড বাই হানি, আবার কথা হবে 14 ঘন্টা পরে। ফ্লাইং কিস দিয়ে বলে, টেক কেয়ার সুইট হার্ট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেল। নয়না সেভাবেই বসে আছে, মনে মনে বলে, এই লোক এমন রসকসহীন কেন? আর এই একটা মেয়ে তোকে পছন্দ করে আর তুই টিচারের মতো বিহেভ করিস? তোর মাথায় কি ঘিলু নেই? আমার টিচারের অভাব। উঠে এসে আয়নায় দাঁড়িয়ে বলে, আমি বেশি সুন্দর নাকি তার প্লেনের এরোস্ট্রেসটা বেশি সুন্দর? এই লোকের চরিত্র ঠিক আছে তো নাকি? নয়না নিজের রুম থেকে বাহিরে আসলো। এই তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন ময়না? তুই নিজের বাসা ফেলে সারাক্ষণ আমাদের বাসায় কি করিস? চুপ কর টয়না, এটা আমার বড় আব্বুর বাসা, বড় আব্বুকে বিচার দেব কিন্তু। নয়না মুখে ভেঙচি কেটে কিচেনে গেল। কফি বিটার নিয়ে কফি বিট করছে। জাহানা বেগম নয়নার সামনে এসে বলে, এভাবে রাগ করতে নেই নয়না, এখন থেকে উনিও তোমার আরেক মা। শোনো, ওনাকে খুব ভালো মনের মনে হয়েছে, নিজের মনে করবে। নয়না কফি মগে দুধ ঢালতে ঢালতে বলে, তাই বলে তুমি আমায় এ বাড়ির মেহমান বানিয়ে দিবে? এটা আমার বাড়ি আছে, ছিল, থাকবে ভবিষ্যতেও। মনে রাখবেন মিসেস মাহবুব তালুকদার, আমি সুনয়না তালুকদার। তালুকদার বাড়ি মানে আমার নিজের বাড়ি। নিজের মেয়ের কপালে চুমুখে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।